শুধু আমি আর জয়, বাকিরা সবাই এখানে থাকবি। নিয়ে আসছি ব্যাটাকে। চল। কি ব্যাপার গৌরব? আদিত্য আছে নাকি? না, ও তো একটু বাইরে গেছে। কোনো দরকার ছিল কি? আরে সেরকম কিছু না, এমনি কথা বলতে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, এলে বলছি। আচ্ছা একটা কাজ কর না, তুই চল না আমাদের সাথে নিচে। কেন, কি হয়েছে? আরে ভাই সেরকম সিরিয়াস কিছু না, তুই চল না আমাদের সাথে। 1 মিনিট। মা, আমি নিচে থেকে আসছি 2 মিনিটে। ঠিক আছে। চল। আরে ভাই চাপ নিচ্ছিস কেন, চল না নিচে। বল না ভাই, কি ব্যাপার? আরে কিচ্ছু না ভাই। আদিত্যর সঙ্গে কিছু হয়েছে নাকি? আরে কিচ্ছু না, চল না। আরে বল না, আদিত্য কি কিছু করেছে? আর এরা সব কেন এসেছে? তুই চল আমাদের সাথে রাহুল। না বল না আরে কিছু। চল না ভাই। ও আসুক তারপরে বলছি। কি হলো রে? ডাকি কেন? গৌরবের ফোন এসেছিল, মিটিংয়ের জন্য বলছে। আমি ভাবলাম তোরা দুজন সাথে থাকলে ভালো হবে। আর কি বললো? ওরই ফোন। তোল। স্যার? হ্যাঁ গৌরব বল। হ্যালো আদিত্য, তোর ভাই রাহুল আমার কাছে আছে। তোর কাছে মানে? বলছিস কি? সানিয়া হোটেলের পিছনের গলিতে চলে আয়, সব বলছি তোকে। এই গৌরব, কি গেম খেলছিস রে তুই? কতদিন ধরে ভাবছিলাম প্রতিশোধ নিতেই হবে। প্লিজ আমার ভাইকে বাঁচিয়ে নিন, প্লিজ প্লিজ। আরে আমার ভাইকে ছেড়ে দে। ছাড় আমার ভাইকে। ছাড় আমার ভাইকে। আমি আসা আগে মার। আরে আমার ভাইকে ছেড়ে দে। প্লিজ আমার ভাইকে বাঁচিয়ে নিন, প্লিজ প্লিজ বাঁচান আমার ভাইকে। প্লিজ, ওরা মারছে আমার ভাইকে, বাঁচান প্লিজ। ওঠ শালা, নিজেকে খুব চালাক ভাবিস না? যা শালা। চল চল, এখান থেকে কেটে পড়ি। চল চল চল। আদি, আদি। আদি কি হয়েছে?
13ই এপ্রিল 2012 মুম্বাইয়ের আন্ধেরি ইস্টের একটা রাস্তার উপর 16 বছরের আদিত্যকে খুন করা হয়। খুনিরা সবাই ওর বয়সী ছিল। এই খুনের প্রত্যক্ষদর্শী ছিলেন আদিত্যের দাদা রাহুল, ওই জায়গার দোকানদাররা এবং পথ চলতি সাধারণ মুম্বাইবাসী। এই খুনটা রাত 10টা থেকে পৌনে 11টার মধ্যে করা হয়, যখন মুম্বাইয়ের রাস্তায় খুবই হইহট্টগোল থাকে। কিন্তু এই সবের পরেও আদিত্যর দাদা রাহুলকে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্যে খুব কষ্ট করে ট্যাক্সি জোগাড় করতে হয়। খোলো খোলো, দরজা খোলো। সরে যান সামনে থেকে, সরে যান। ভাই তোর কিচ্ছু হবে না, ভাই তুই ঠিক হয়ে যাবি। আদিত্য, মা, রাহুল, কি রাহুল? কি রাহুল, আদি কোথায়? আদির মাথা বেড়ে গেছে। ডক্টর, ডাক্তারবাবু, ডক্টর কি হয়েছে? ডাক্তারবাবু বলুন না, আমার ছেলে কেমন আছে? আই এম সরি, আমি আপনার ছেলেকে বাঁচাতে পারিনি। পুলিশকে জানাতে হবে। আদি, আদি, আদি আমার সোনা। ভাই, আচ্ছা, এই গৌরব আদিত্যকে কতদিন ধরে চিনত? দুজনই একই টিউশন ক্লাসে যেত। কোন টিউশনে? সাকসেস কোচিং ক্লাস স্যার, এখানে মহাকালীতে। দে না। আরে কি ওটা? আরে স্যার, ওই গৌরব বাড়িতে এসেছিল, আদিত্যর কথা জিজ্ঞেস করছিল। আদিত্যর সঙ্গে দেখা করার প্ল্যান ছিল। আর আদিত্যর বন্ধুরা নাদিম আর কৃষ্ণ? ওরা স্যার আদিত্যর সঙ্গেই এসেছিল। কিন্তু আদিত্যর সঙ্গ দেয়নি, দুজনেই পালিয়েছে। হ্যাঁ স্যার, যখনই গৌরব আর ওর বন্ধুরা অ্যাটাক করলো, ওরা পালিয়ে গিয়েছিল। গৌরবের অ্যাড্রেস জানো? গৌরবের অ্যাড্রেস জানি না স্যার, কিন্তু হ্যাঁ, নাদিম আর কৃষ্ণ নিশ্চয়ই জানে। বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও স্যার। আর এই নাদিম আর কৃষ্ণকে থানায় নিয়ে এসো। ওকে স্যার। নাদিম আর কৃষ্ণের অ্যাড্রেস জানো নিশ্চয়ই? হ্যাঁ স্যার, ওদের জানি। এই দিকটা ছবি তোলো। স্যার, স্যার ঝামেলা করে সবাই পালিয়েছে। গাইকোয়াড় এই অঞ্চলের নকশা বানাও। স্যার, আর ওই সাক্ষী? ভাই আর বন্ধুরা স্টেটমেন্ট দিলেই যথেষ্ট। ভিড় রাস্তায় একটা মার্ডার হলো, আর তার 2 সেকেন্ডের মধ্যে দোকানদাররা দোকান বন্ধ করে পালিয়ে গেল। বলার সময় তো বলবেই যে পুলিশ রাস্তায় থাকে না, পুলিশ তার নিজের কাজ করে না। চলো কাজ করো। ইয়েস স্যার। এই ঝামেলাটা সবার সামনে হয়েছিল, কিন্তু তবুও ভিড়ের মধ্যে থেকে একজন লোকও এটাকে থামাতে আসেননি। এটা কোনো নতুন ঘটনা নয়। আমরা প্রায়শই রাস্তার মধ্যে 2 জন বা 2টো গ্রুপের মধ্যে ঝামেলা হতে দেখতে পাই, কিন্তু বাধা দিয়ে ওই ঝামেলা বন্ধ করতে ভয় পাই, কেননা আমরা ওটাতে ইনভলভ হতে চাই না। কিন্তু যখন সময় আসে এই ধরনের দুর্ঘটনার বিরুদ্ধে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করার, তখন নাগরিকেরা প্রচুর উৎসাহ নিয়ে দ্রুত এসে হাজির হন। আর কতদিন আমরা এমন ঘটনার জন্য পুলিশকে দোষ দেব? একজন লোক নিজের শত্রুতার কারণে অন্যকে খুন করার প্ল্যান তৈরি করে। পুলিশ তো আর অন্তর্যামী নয় যে তার প্ল্যানটা আগে থেকেই বুঝে যাবে। সমস্ত শরীরে গভীর ক্ষত ইন্সপেক্টর,
আর মাল্টিপল ফ্র্যাকচারও রয়েছে। লোহার রড আর হকি স্টিক দুটোই ব্যবহার করা হয়েছে ডক্টর। এই যে মাথার ওপর গভীর ক্ষত দেখা যাচ্ছে না, এটা কোনো রড বা হকি স্টিকের আঘাত নয়, এটা কোথাও ঠুকে যাবার ফলে হয়েছে। রাস্তায় মাথা ঠুকে দেওয়া হয়েছে বোধহয়। এই আঘাতই মৃত্যুর কারণ ইন্সপেক্টর। স্যার, আমি ওই ছেলেগুলোকে আটকানোর খুব চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা মনস্থির করে এসেছিল যে ওকে মেরেই ফেলবে। আর যাওয়ার আগে আদিত্যকে এত জোরে ধাক্কা মারলো যে ওর মাথাটা গিয়ে সিঁড়িতে ঠুকে গেল। তারপর স্যার, তারপর তো আমি ওকে জাগাতেই পারলাম না স্যার। চলো ভেতরে চলো, যাও। তোমাদের মধ্যে নাদিমকে আর কৃষ্ণই বাকে। স্যার আমি নাদিম। আর তুই কৃষ্ণ? তোমরা কি জানো তোমাদের বন্ধু আদিত্য মারা গেছে? আমার গৌরবকে চাই, শিগগিরই বলো কোথায় পাবো। আর এই ব্যাপারটা কি? স্যার আজ আমার বার্থডে, তাই আমরা আমাদের বাড়িতে সেলিব্রেট করছিলাম। তারপর কৃষ্ণ আর আদিত্য নিজেদের বাড়িতে চলে গেল। আর তারপর হঠাৎ কিছুক্ষণ পরেই আদিত্য আমাকে ফোন করলো। হ্যালো। হ্যাঁ নাদিম, গৌরবের ফোন এসেছিল। কি ব্যাপারে? কম্প্রো করবার জন্য দেখা করতে বলছে। কিন্তু কম্প্রো তো হয়ে গিয়েছিল। ওটাই তো আমি বুঝতে পারছি না যে দেখা করতে কেন চাইছে। আমার খুব সন্দেহ হচ্ছে। আচ্ছা শোন না, তুই যাবি আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, একসাথেই যাবো। তুই একটা কাজ কর না, কৃষ্ণকে একটা ফোন কর, ওকেও সঙ্গে নিয়ে যাব। তারপর আদিত্য আর আমি কৃষ্ণকে পিক করলাম স্যার। স্যার তখন গৌরব আবার ফোন করলো। তোল। হ্যাঁ গৌরব বল। তোর ভাই রাহুল আমার কাছে আছে। তখনও বলল আদিত্যর ভাই রাহুলকেও তুলে নিয়েছে। আদিত্য টেনশনে পড়ে গেছিল স্যার। গৌরব আর আদিত্যর মধ্যে ঝামেলাটা কি, যেটা নিয়ে কম্প্রো হয়েছিল, মানে মিটমাট করা হয়েছিল? সেই রাতে এই দু দলের মধ্যে যে কারণে ঝামেলা বাঁধে তার মূল কারণ একটা বোঝাপড়ার অভাব বলে মনে হচ্ছিল। কিন্তু এমন সাধারণ মন কষাকষিকে এই অবস্থায় নিয়ে যাওয়াটা আজকালকার যুব সমাজের কাছে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ওটা তো না না, ওটা ঠিক মতো করতে পারিনি আমি। হয়ে যায় হয়ে যায়। এই শ্রেয়া, হাই। কোথায় ছিলি কাল সারাদিন? কতক্ষণ আমি ওয়েট করলাম। আসলে বাবা কাল তাড়াতাড়ি বাড়ি ফিরেছিল, আর কিছু অতিথিও এসেছিল, তাই আসতে পারিনি। তো বলে দিতি, ফোন করে দিতি, টেক্সট করে দিতি। এই আরে দেখ দেখ, আরে দেখি। দেখা করছিস তো আজকে সন্ধ্যায়? অফ কোর্স। ওয়েট করবো কিন্তু আমি, ডিচ করবি না। শোন, বেশি ড্রামা করিস না, আমি ঠিক চলে আসবো। এখন আসি, বাই। আদিত্য অন্ধ নাকি? কি হয়েছে ভাই? এখনো পর্যন্ত কিছু হয়নি, কিন্তু অনেক বড় ঝামেলা হতে পারে। আরে ওই যে গৌরব, ও শ্রেয়াকে পছন্দ করে। আরে ওদের মধ্যে এখন অনেক কথা হয় রে ভাই। আমি নিজে দেখেছি ওদের টেলিফোন নাম্বার এক্সচেঞ্জ করতে। শুধু তাই নয় রে ভাই, ক্লাসের মধ্যে মেসেজ করছিল দুজনে। গৌরব, একটু বাইরে চল তো। কোন আনন্দে শুনি? কিছু কথা আছে, চল না আগে বাইরে। আরে ওই শ্রেয়া কি তো প্রাইভেট প্রপার্টি নাকি যে আমি ওর সাথে কথাও বলতে পারবো না? শ্রেয়া আমার গ্রুপের মেয়ে। ছিল, তোর গ্রুপে ছিল, এখনো আমার গ্রুপে। দেখ ভাই গৌরব, তুই ওর থেকে দূরে থাক, বুঝেছিস? আদিত্য দেখ, না তোমাদের বন্ধুত্ব আছে না তো কোনো ঝামেলা, কিন্তু তবুও তোকে আমি হেল্প করছি। এর মানে কি? মানে এই যে শ্রেয়া একটা টাইম পাস মাল ভাই, সিরিয়াস হোস না ওকে নিয়ে। রাগাস না তুই আমাকে। শ্রেয়া খুবই ভদ্র মেয়ে। ভদ্র? তাহলে এই দেখ, তোর এই ভদ্র মেয়ে কত ভদ্র মেসেজ পাঠিয়েছে। দেখ, শ্রেয়ার আমি বিবিএম এ আছি। টুপি পড়াচ্ছিস তুই আমাকে? আমি কেন তোকে টুপি পড়াতে যাব? আমি তো তোর চোখে বাঁধা কাপড় সরাচ্ছি। এই দেখ।
বলছি তো তোকে, টাইম পাস মাল ভাই। তবুও মদ খেতে হলে তুইও খা, কিন্তু মজনু হোস না, না হলে দেবদাস হয়ে এদিকে সেদিকে রাস্তায় পড়ে থাকবি। যা করার বাইরে গিয়ে করো, বাইরে গিয়ে করো, সবাই বাইরে যাও, যাও 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 বাইরে। তাহলে ওই থাপ্পড়ের বদলে আদিত্যর প্রাণ নিয়ে নেওয়া হলো। স্যার আমরা ঠিক বলতে পারবো না। স্যার, ওই থাপ্পড়ের ঘটনার পর গৌরব আদিত্যর পিছনে লাগা শুরু করে দিয়েছিল। ও সোজা আদিত্যর মাকে ফোন করা শুরু করলো। হ্যালো, আন্টি, আমি আদিত্যর বন্ধু কথা বলছি। হ্যাঁ বলো, কি নাম তোমার? আরে আমার নামটা ছাড়ুন, আর আপনার পরিবারের নামের কথা ভাবুন। এসব কি বলছো তুমি? আপনার ছেলে ফুল অ্যান্ড আউট অফ লাইন চলে গেছে। 24 ঘন্টা শুধু মেয়েদের পিছনেই ঘুরে বেড়ায়। আর মেয়েরাও সব এমন না আন্টি, দেখলে আপনি বমি করে দেবেন। তুমি কে বলছো আর কি চাও? আমাকে আপনি আপনার ওয়েল উইশার ভাবুন, আর নিজের ছেলেকে ভদ্রভাবে থাকতে শেখান। বোঝান ওকে, এই মেয়েদের ভূত যেন ঘাট থেকে নামায়। আর আপনিও যদি বসে বসে তামাশা দেখেন না আন্টি, তাহলে পুরো ফ্যামিলি একদম সার্কাস হয়ে যাবে। আর তারপরে আফসোস করেও কোনো লাভ হবে না, কিচ্ছু না। হ্যালো শোনো, হ্যালো। এবার দেখিস আদিত্যর কি হাল হয়। দিলি ভাই না। আমার আদিত্য মেয়েদের পেছনে ঘুরে বেড়ায়? হতেই পারে না। হোয়াট ননসেন্স আদিত্য, আমি আর গৌরব শুধুমাত্রই ভালো বন্ধু। যদি একটা ছবি তুলেও থাকি তাতে কি এমন হয়েছে? শ্রেয়া, তুই আমার গ্রুপের মেয়ে। আমি কোনো গ্রুপের মধ্যে নেই। কিন্তু শ্রেয়া, তুই আর আমি তুই আর আমি শুধু ভালো বন্ধু, অনলি গুড ফ্রেন্ডস, দ্যাটস ইট। ওহ ওকে, অনলি গুড ফ্রেন্ডস। কিন্তু তুইও তুই না? আর গৌরব, তোরা দুজনে কি? তুই ওকে ননভেজ মেসেজ করিস তো? দিস ইজ টু মাচ ইয়ার। গোয়েন্দাগিরির একটা সীমা আছে। আমি ওকে শুধু ফানি মেসেজেস পাঠাই। ওকে ফাইন, আমি যদি ওকে কোনো অ্যাডাল্ট মেসেজ পাঠাইও তাতে কি? আই মিন আমরা সবাই অ্যাডাল্ট, আমরা তো আর কোনো ছোট বাচ্চা নই। দেখ শোন, যা হয়েছে হয়েছে, নট এনিমোর, বুঝেছিস? তুই ওর সাথে কোনো কন্ট্যাক্টই রাখবি না, হাইও বলবি না। ইউ নো হোয়াট আদিত্য, জাস্ট গো অ্যান্ড টেক এ ওয়াক। এরকম ধমক আমি নিজের বাবারও সহ্য করি না, সো জাস্ট চিল। নাম কি বলেছে? গৌরব? নামটা তো বলেনি। আরে ফোনটা কে করেছিল তাতে কি যায় আসে, কেন করেছিল সেই কথাটা ভাব। বাবা, সত্যিই তুই কোনো গার্লফ্রেন্ডের চক্করে টক্করে পড়ছিস না তো? বাবা, তুমি একটা অচেনা ফোনের জন্য তুমি নিজের ছেলেকে সন্দেহ করছো? বাবা, যেই হোক না কেন, নিশ্চয়ই কেউ ওর ওপরে বদলা নিচ্ছে। আমার মনে হয় না যে আমাদের আদিত্য এরকম কিছু করতে পারে। আর এইসব ফোন কল আমাদের এত সিরিয়াসলি নেওয়া উচিত নয়। শোনো তোমরা, আমরা মধ্যবিত্ত মানুষ। আমি মানছি যে আমি একটা ছোটখাটো বিজনেস করি, আমার নিউজ পেপারের এজেন্সিটা ঠিকঠাক চলছে, কিন্তু চিন্তাভাবনায় আমরা তো মধ্যবিত্ত মানসিকতার। আমাদের চিন্তাধারাটাই আলাদা। এই পড়ার সময় গার্লফ্রেন্ড, ঠাট্টা ইয়ার্কি এসব করা আমাদের মানায় না। আমি বলি কি, এতদিন তোমরা ভালো করে পড়ে এসেছো, ভালো নম্বর পেয়ে এসেছো, যাই হোক না কেন এই ধারাবাহিকতা শেষ হতে দিও না। হাল ছেড়ে দিলে একদম চলবে না। বাবা, তুমি কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ? এইটুকু একটা কথাকে তুমি এত বড় কেন বানাচ্ছ? আগুন না থাকলে ধোঁয়া বেরোয় না, আর আগুন ছড়াতে বেশি সময়ও লাগে না। এটুকু অন্তত আমি জীবনে শিখেছি। আমি শিওর যে এটা ওই গৌরবেরই কাজ। তুই কি করে জানলি? আরে আমার আর কারোর সাথে এরকম ধরনের শত্রুতাই নেই। শত্রুতা? কিরকম শত্রুতা? দাদা, আমাদের গ্রুপে না একটা মেয়ে আছে, আর ও ওকে গ্রুপ থেকে আলাদা করবার চেষ্টা করছে, আর মা বাবাকেও আমার বিরুদ্ধে উস্কাচ্ছে, কিন্তু আমি ওকে জিততে দেবো না। আমার ভাই, আমার কথা শোন,
এই যে মেয়েদের ব্যাপার স্যাপার না, এর মধ্যে কোনো হার জিতের ব্যাপার নেই। শোন, ছেড়ে দে এই ব্যাপারটা। এখানে এখানে কষ্ট হয় রে দাদা, আমি আর সহ্য করতে পারছি না। ও কি বিবিএমএও অ্যাড করে নিয়েছে, ওর আরো কাছে যাওয়ার চেষ্টা করছে। এই কষ্ট আর সহ্য হচ্ছে না রে দাদা। যাই হয়ে যাক, ওকে এমন উচিত শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে ও। কি হয়েছে রে গৌরব, মুখ ভার করে দাঁড়িয়ে আছিস কেন? কিচ্ছু না বাবা। আরে আমি তোর বাবা, আর তোকে আমি বন্ধুর মতোই মনে করি। আমাকে বলবি না তো কাকে বলবি? বল বল কি হয়েছে? কি হলো রে? কোনো ঝগড়া টগড়া হয়নি তো বন্ধুদের সাথে? বন্ধুদের সাথে হয়নি বাবা, তবে একটা শত্রু আছে। শত্রু? শত্রু কত বড় একটা কথা, তার মানে বুঝিস তুই? না বাবা, সত্যি বলছি, একটা ছেলের সাথে শত্রুতা আছে আমার। আরে চলুক না শত্রুতা, কিন্তু তার জন্য এরকম মুখ ভার করে দাঁড়িয়ে থাকতে হবে নাকি রে? এর মানে হলো শত্রুর জিত, আর কোনো শত্রুর জন্যই নিজের জীবন খারাপ করা উচিত না, বুঝেছিস? হ্যাঁ চল, ওটা দেখা আমাকে। এই নে 22227777 বাড়ির নাম্বার এটা? আরে ভাই হতেই হবে। আরে ওই গৌরবের গ্রুপে একটা ছেলে ছিল না? হ্যাঁ। আরে ওর ফোন থেকে তো ছেড়েছিলাম। তাই নাকি? আর ওতে লেখা ছিল গৌরব হোম। হ্যালো? আপনি গৌরবের মা বলছেন? হ্যাঁ, তুমি কে বলছো? আমি কি সেটা জানবার দরকার নেই, কিন্তু এটা জানুন যে গৌরব কে আর কি হতে চলেছে। কি বাজে কথা বলছো তুমি? বাজে কাজ তো আপনার ছেলে করছে আন্টি। সালা এত বড় মেয়েবাজ, কত মেয়ের পিছনে লাগে আবার মারও খায়। দেখবেন কালকে যদি কাউকে প্রেগনেন্ট করে দেয়, সেই দোষ কিন্তু আপনার ঘাড়েই পড়বে। থামো, থামো তুমি। হ্যাঁ সেটাই তো আমি বলছি, ওকে বলুন এবার থামতে, নয়তো আপনি সারা জীবন মাথা চাপড়াতেই থাকবেন। হ্যালো, হ্যালো। ইটের জবাব পাথর দিয়ে। কিরে কেমন দিলাম বল? ইটের জবাব পাথর দিয়ে, আর তারপর সেই পাথরের জবাব কি দিয়ে? এই জবাব দেওয়ার প্রবণতা ধ্বংসের লক্ষণ। কিন্তু কিশোর অবস্থায় টিনেজারদের রক্ত গরম থাকার সময় যখন অ্যাড্রেনালাইন তাণ্ডব করে, তখন এই ইট ছোড়া পাথর ছোড়া খুবই হিরোইক মনে হয়। কিন্তু এই বীরত্বের পিছনের মূর্খতা কেউ দেখতে পায় না। আর এই টেকনোলজি আগুনে ঘি ঢালার কাজ করে। SMS, MMS, সোশ্যাল নেটওয়ার্কিং, টেকনোলজির এই আধুনিক উপাদান আশীর্বাদ না অভিশাপ? এরা কি প্রতিদিনের সাধারণ জীবনযাপনকে নষ্ট করে দিচ্ছে? প্রতিটা এডুকেশনাল ইনস্টিটিউট জোর গলায় নিজেদের ভ্যালুজ এবং ভিশনের কথা পাবলিসিটি করে। প্রত্যেকটা কোচিং ক্লাস পরীক্ষার সময় টপ মার্কস পাইয়ে দেওয়ার দাবি করে থাকে। কিন্তু ইয়াং ছেলেমেয়েরা এই সব কলেজ এবং কোচিং ক্লাসে সম্পূর্ণ অযৌক্তিক কথাবার্তার সঙ্গে নিজেদের জীবনকে জড়িয়ে ফেলে। এই কেসটার দুটি ছেলে, গৌরব আর আদিত্য, একটা উজ্জ্বল ভবিষ্যৎ তাদের দুজনকে হাতছানি দিয়ে ডাকছিল। কিন্তু এই দুজন বিপদের হাতছানিতেই সাড়া দিল। আরে এই ডায়লগ দিস না, যদি তোদের মধ্যে একটুও দম থেকে থাকে না, তাহলে কাল বিকেল 4টার সময় কলেজের পেছনে চলে আসিস, বুঝলি? সালা তোদের সবকটার 12টা বাজাবো। আরে এই শালা, তোর এই ভাটের কথা তোর কাছে রাখ, বুঝলি? কে বাজবে আর কে বাজাবে সেটা কালই দেখে নিবি, বুঝেছিস? চলে আসিস 4টার সময় তোরানি কলেজের পেছনে। শালাগুলো আসছে। ওই যে ঘোষপাড়ার ছেলেদেরকেও বলে দিস কিন্তু। সোহেল, দীপক আর কল্পেশ এরা তো নিশ্চয়ই আসবে। সুপার, পাঠিয়ে দেবো শালাদের। কিরে শালা, সুযোগ বুঝে আমার মাকে ফোন করে উল্টোপাল্টা বলেছিস? শুরুটা কে করেছিল সালা? তুই ফোন করিসনি আমার মাকে? আরে ক্ষমতা থাকলে চোখে চোখ রাখ, মেয়েদের মতো লজ্জা পাচ্ছিস কেন? দেখ, ফুল অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং দিচ্ছি তোকে, ভুলে যাস শ্রেয়াকে। আরো মেয়েরা আছে ক্লাসে। তো আমিও তো তাই বলছি, ভুলে যাস শ্রেয়াকে, অনেক মেয়ে আছে ক্লাসে। গৌরব, আদিত্য,
কি রে ভাই, এটা মেয়ের জন্য নিজেদের মধ্যে ফালতু ঝামেলা করছিস? কাল যদি দুজনকে ছেড়ে চলে যায় তখন কি করবি তোরা দুজনে? হ্যাঁ, ঠিকই তো বলেছে ভাই, তোরা দুজনে একে অপরের বাড়িতে ফোন করে সব থেকে বড় ভুলটা করেছিস। আমার কথা শোন, একে অপরকে সরি বল আর শেষ কর এটা। ও ঠিকই বলছে ভাই। দেখ ভাই গৌরব, তোর মাকে এসব উল্টোপাল্টা কথা বলে আমার একদম ভালো লাগেনি, কিন্তু স্টার্ট তুই করেছিস। মাথা খারাপ হয়ে গেছিল রে আমার। চল ঠিক আছে, সরি বলছি আমি। ওই দিন ক্যাফেতে তোর গায়ে আমি হাত তুলেছিলাম, তার জন্য তোকে আমি সরি বলছি। হাত মেলা না। এই তো কথার মতো কথা। যখন সবকিছু সেটেল হয়ে গেছিল তখন গৌরব আর তার বন্ধুরা আদিত্যর উপর হামলা কেন করলো? কেন মেরে ফেললো? স্যার সেটা তো আমরাও জানি না। আমরা শুধু এটুকু জানি যে ওর অনেক কানেকশন ছিল। সুরভেচলের সমস্ত ছেলেরাই ওকে চিনতো, ওর সাথেও ছিল। আমাদের ওদের সঙ্গে ঝগড়া করার ইচ্ছে ছিল না, ওরা খুব ডেঞ্জারাস, আর সেই জন্য আমরা ঝামেলাটা মিটমাট করে দিয়েছিলাম। কিন্তু গৌরব ওর সিদ্ধান্ত কেন চেঞ্জ করলো, কেন অ্যাটাক করলো, আমরা এগুলো কিছুই জানি না স্যার। গৌরব নিশ্চয়ই জানে, ওকে জানতেই হবে। গৌরব কোথায়? কেন, কি হচ্ছে ইন্সপেক্টর? গৌরব কোথায় আছে? ও নিজের ঘরে ঘুমোচ্ছে, কিন্তু ব্যাপারটা কি? অনেক ঘুমিয়েছে, এবার জাগার সময় হয়ে গেছে। সরুন। কিন্তু ইন্সপেক্টর এটা তো বলুন, গৌরব করেছেটা কি? গৌরব তার ক্লাসমেট আদিত্যর মার্ডার করেছে। মামা, ইন্সপেক্টর, মামা, ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব ওকে ছেড়ে দিন। ইন্সপেক্টর সাহেব, স্যার আপনি এইভাবে আমার ছেলেকে নিয়ে যেতে পারেন না। ঠিক আছে, আপনিও চলুন, আপনার সামনেই জিজ্ঞাসাবাদ করা হবে। আর ওই ছেলেগুলোকে কোথায় পাওয়া যাবে সেটা তুই আমাদের বলবি। মামা, ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। যখন সবকিছুই সেটেল হয়ে গেছিল তোমার আর আদিত্যর মধ্যে, তাহলে ওকে মারলে কেন? হাত মেলা না। চল। এই গৌরব, তুই তো সব মাঠে মেরে দিলি ভাই। আরে ছাড় না ভাই, সরি বলো তো, ঝামেলা শেষ। খুব ভালো, প্রথমে সবার সামনে তোকে একটা থাপ্পড় মারলো, তারপর প্রাইভেটে একটা ছোট্ট সরি বললো, ব্যাস। বলতে চাইছিস কি তুই? আমি এটা বলতে চাইছি যে ওর তোকে হ্যাটা করে গেল। তুই ওকে যত বন্ধু আর যতই ভাই মনে করিস না কেন, তোর গালে যে 5টা আঙুলের ছাপ পড়েছে না, সেটা কখনো যাওয়ার নয়। হ্যাঁ, তখনই তোকে মুচকি হাসি দেবে না। তোকে এটা বোঝানো হবে যে আমি তোকে থাপ্পড়টা মেরেছি আর সেটা তুই খেয়েছিস, তাও পাবলিকের সামনে। আরে ভাই, সিনটা ডিলিট বা ফরওয়ার্ড করা যাবে না, সিনটা তো হিট হয়ে গেল। তাহলে ভাই আমি করবোটা কি বলতো? তোকে কিচ্ছু করতে হবে না, তোকে শুধু উপর থেকে ওকে একটু নিচে নামাতে হবে। তোকে একটু ভালো করে ওকে শিক্ষা দিতে হবে। শালা ক্লাসের সব মেয়েদের নিজের প্রাইভেট প্রপার্টি মনে করে, খুব হিরোগিরি করে ফেরে না। আর শ্রেয়াকে নিয়ে তোদের মধ্যে তো কোনো সমঝোতাই হলো না।
ডায়লগেই তো বাজিমাত করে গেল। আর একটা কথা গ্যারান্টি দিয়ে বলছি, চর খাওয়ার কথাটা শ্রেয়াকেও নিশ্চয়ই বলেছে, তাও আবার রংচং মিশিয়ে। আর ও তো ওকে নিজের হিরো মনে করে, আর তোকে জিরো। ব্যাস, আমারও ছোটখাটো সরি পছন্দ হয়নি। কষ্ট দিতে চাইছিলাম ওকে, ইটের জবাব পাথর দিয়ে দিতে চাইছিলাম। হ্যাপি Happy birthday to you. Happy birthday dear Nadim. আরে ওই তাড়াতাড়ি কর। গৌরব, একটা চড় মারলেই তো মিটে যেত, তাহলে এই হকি স্টিক আর রড ফট কিসের জন্য? ইটের জবাব পাথর দিয়ে, থাপ্পড়ের জবাব ডান্ডা দিয়ে। দেখ গৌরব, কোনো কেস হয়ে যেতে পারে, কিছু একটা হয়ে গেলে না ফেটে যাবে ভাই। আরে তোরা কি কারণে টেনশন নিচ্ছিস ভাই? আরে ভাই, যদি কেস টেস হয়ে যায় তাহলে? এক মিনিট। হ্যাঁ, কত হয়েছে? কত টাকা ফেরত দিতে হবে? হ্যাঁ, দিয়ে দে। হ্যাঁ গৌরব। হ্যালো বাবা, তুমি বলেছিলে না কোনো শত্রুর জন্য জীবন খারাপ করা উচিত না? বাবা, সেটা তো আমি এখনো বলি। বাবা, আমি না শত্রুতা শেষ করতে চলেছি। শত্রু আমাকে যত কষ্ট দিয়েছে, মায়ের সাথে যেভাবে কথা বলেছে, সবকিছুর বদলা নেব ওর উপর। দেখ বাবা, এমন শিক্ষা দিবি যাতে পরে কারুর সাথে এরকম করার সাহস না করতে পারে, ঠিক আছে? আচ্ছা বাবা, যাই হোক না কেন, তুমি আমার সাথে থাকবে তো? আরে বাবা, এটা কি কোনো বলবার মতো কথা? আরে আমি তোর বাবা, তোর জন্য সবকিছু করতে পারি। বাবা, আর একবার কথাটা বলো তো। যা করবার খোলাখুলি করবি। আমি থাকতে তোর গায়ে কেউ আঁচড়টাও কাটতে পারবে না। থ্যাংক ইউ বাবা। আমার বাবার ফুল অন সাপোর্ট আছে। এবার বল, কি বলবি? বলার কি আছে, চল গিয়ে সালার মুখটাই বন্ধ করে দিই। হ্যাঁ গৌরব, বল। হ্যালো আদিত্য, একটু বসার প্ল্যান আছে, আসতে পারবি? আজ? হ্যাঁ, এক্ষুনি। একটা কোয়ার্টার খাবো, চেয়ার্স করব বন্ধুত্বের নামে। আরে ইয়ার, আজ তো পসিবল হবে না, কালকে বসি সন্ধ্যায়। কি ভাই, ইরে ওই ভয় পাচ্ছিস? আরে কিসের ভয় ইয়ার? তাহলে চলে আয় মাঠে, পার্ক হোটেলের পিছনে। ওয়েট করছি তোর। আসবে না ও? আরে যদি না আসে তাহলে তুলে নেবো ব্যাটাকে, কি বলিস? আর তারপরে আমরা আদিত্য দাদা রাহুলকে তুলে নিই। প্লিজ আমার ভাইকে বাঁচিয়ে নিন, প্লিজ প্লিজ। এদের সবার স্টেটমেন্ট নাও শিন্ডে। স্যার। এদের জুভেনাইল কোর্টে পেশ করব। চল। চলো। বাবা, বাবা। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, আমি সত্যি সত্যি জানতাম না যে ব্যাপারটা এত সিরিয়াস। আর ওরা এই ধরনের কিছু একটা প্ল্যান করছে। আমি তো ভেবেছিলাম এটা বাচ্চাদের মধ্যে ঝগড়া। কিন্তু ইন্সপেক্টর, আমার গৌরব একদম এরকম নয়। নিশ্চয়ই ওই ছেলেটাই ওকে উস্কেছিল। ইন্সপেক্টর, এরকমও তো হতে পারে যে ওই ছেলেটার খুন অন্য কেউ করিয়েছে আর ওর উপরেই দোষ চাপাচ্ছে। না স্যার, না, আমি ছিলাম ওখানে। আমি গৌরবের কাছে ভিক্ষে চাইছিলাম যে প্লিজ আদিত্যকে ছেড়ে দাও, কিন্তু গৌরব আর ওর বন্ধুরা আদিত্যকে ততক্ষণ ছাড়েনি স্যার যতক্ষণ না ও মরে গেল। মরে গেল স্যার। আপনার ছেলে ডিস্টার্বড ছিল, ও প্রতিশোধ নিতে চাইছিল, আর আপনি একবারও ওকে আটকাবার চেষ্টা করলেন না। আপনাদের সবার ছেলেরা মাইনর, নাবালক, সারাদিন ইন্টারনেট নিয়ে মশগুল থাকে। খুব দামি দামি ফোন ওদের হাতে থাকে, আর যখন সেই দামি ফোন প্রতি 2 মিনিটে চিৎকার করে ওঠে,
তখন সেই চিৎকার ধ্বংসের ইঙ্গিত দেয়। কিন্তু আপনাদের চোখ কান তো সবকিছু বন্ধ আছে। এই কেসের সমস্ত দায় আমি আপনাদের উপর চাপাচ্ছি না। আমি সেই মেয়েটার সঙ্গে কথা বলবো। আমরা এই কেসটার তদন্ত করছি। কিন্তু একটা কথা ভেবে দুঃখ লাগে, একটা কিশোর ছেলে এত এনার্জিতে ভরা এইভাবে মারা যায়। ব্যর্থ, একদমই ব্যর্থ। আই এম সরি স্যার, আমি এসবের মধ্যে একদম ইনভলভ ছিলাম না। আমি তো জানতামও না যে জল এত দূর গড়াবে। যদি জানতাম তবে ওদের সাথে সব সম্পর্ক শেষ করে দিতাম। তোমার ফোনটা আমার দরকার হবে শ্রেয়া। তোমাদের তিনজনের মধ্যে যা যা মেসেজ হয়েছে তার সমস্ত ডিটেল আমার চাই। শিওর স্যার। ঠিক আছে, এখন আপনারা যেতে পারেন। দরকার পড়লে আবার আপনাদের ডেকে পাঠাবো। থ্যাংক ইউ। একটি যুবকের প্রাণ চিরদিনের জন্য চলে গেল। গৌরব আর তার বন্ধুদের জুভেনাইল কোর্টে হাজির করা হয়। তারা এখন কারেকশন সেন্টারে আছে, কারণ তাদের সবারই বয়স 18-র চেয়ে কম, মাইনর ছিল। কিন্তু এই খুনটা কি আটকানো যেত? অবশ্যই আটকানো যেত, যদি পেরেন্টস এবং কোচিং ক্লাসের টিচার্স এই ঝামেলার আঁচ আগে থেকে পেতেন। কিন্তু এমন কি কোনো পদ্ধতি আছে যা দিয়ে এমন সব ঝামেলা বা বিপদের আঁচ পাওয়া যেতে পারে? এই রাস্তায় খুনটা কি আটকানো যেত? অবশ্যই আটকানো যেত, যদি আশেপাশের লোক, গাড়ি, দোকানদার এদের মধ্যে কেউ একজন সাহস করে অ্যাকশন নিত, পুলিশকে খবর দিত, তাহলে নিশ্চয়ই কিছু করা যেত। কিন্তু বেশিরভাগ লোকই একটা মাত্র প্রশ্ন তুলে নিজের দায়িত্ব ঝেড়ে ফেলে দিয়েছেন। আর সেই প্রশ্ন ছিল, ওই রাস্তায় কোনো পুলিশ ডিউটিতে কেন ছিলেন না? দুটো ছেলেই লেখাপড়া জানা সভ্য মিডল ক্লাস ফ্যামিলির ছিল। ঝগড়া হয়েছিল একটি মেয়ের ফোন মেসেজ নিয়ে। কিন্তু এই কেসটা কি ইফটিজিংয়ের ছিল, নাকি এই ঝগড়া দুটো টিনের ছেলের মধ্যে একটি মেয়ের অ্যাটেনশন পাওয়ার জন্য ছিল, নাকি ওই মেয়েটি একদম ইনোসেন্ট ছিল আর ওকে জোর করে এর মধ্যে টেনে আনা হয়েছিল? সমস্ত প্রশ্নের পরে একটা কথাই শুধুমাত্র মনে আসে, যা হয়েছিল তা একদম উচিত হয়নি। এই পাগল করা ইচ্ছা, এই পাগল করা রাগ আর এই পাগল করার চাহিদা, এর জন্য বিশাল বড় মাসুল দিতে হলো। আজকের এই কেসে স্কুল আর কলেজের জন্য বিশাল বড় একটা শিক্ষা রয়েছে। কারিকুলাম সাবজেক্টের সঙ্গে সঙ্গে ফিলিংস ম্যানেজমেন্ট আর ইমোশন ম্যানেজমেন্টের শিক্ষা দেওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যেই এমন ওয়ার্কশপ করা অবশ্যই ভীষণ জরুরি। নিজের রাগ আর আক্রোশকে সঠিক পথে চালিত করার জন্য যদি স্টুডেন্টকে সক্ষম না করা হয়, তাহলে এই শিক্ষা কিসের জন্য? একই সঙ্গে বাচ্চাদের পরিবর্তনশীল টেকনোলজির ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানানো হয় না। তাহলে ক্ষতি হয়ে যাওয়ার পর টেকনোলজিকে দোষ দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। আজকালকার দিনে আমাদের সন্তানদের টেক সেভি তো হতেই হবে, কিন্তু ওদের টেক সেভি উইথ রেসপন্সিবিলিটি তৈরি করা, সেটা আমাদেরই রেসপন্সিবিলিটি।